লাইভটা স্টার্ট হয়ে গেছে, আমি একটু ওয়েট করে যাই। তোমরা সবাই আস্তে আস্তে জয়েন করো, তারপর আমি স্টার্ট করব। আজকে একদম নিখাত ভূতের গল্প, মানে আর কিচ্ছু নয়, শুধু একদম নিখাত ভূতের গল্পই বলবো। অন্য কোনো এক্সপেরিমেন্টে আজকে যাবো না, কিন্তু প্রত্যেকটা ঘটনাই প্রচণ্ড ভয়ের। এবং তোমাদেরই আজকে চয়েস ওয়াইজ আমি আজকে স্টোরিগুলো সিলেক্ট করেছি। একটা দুর্ধর্ষ হস্টেলের স্টোরি আছে, একটা পুরো বাড়ির ঘটনা আছে, আর আজকে আমি একটা মর্গের ঘটনা বলবো। এটা স্পেশালি আমাকে শিল্পা মজুমদার, অনেক দিন ধরে শিল্পা ওয়াজ ওয়েটিং যে তুই একটা ভালো মর্গের ঘটনা বল। তো লোকেশন বলবো না, কারণ লোকেশনটা আমরা সবাই জানি, মানে এরকম জানি না এরকম জায়গা নয়, এমন একটা পপুলার কলকাতার প্রচুর পুরনো হসপিটালের ঘটনা এটা, যে মোটামুটি সবাই আমরা হয়তো সেখানে একবার গেছি বা আমরা যাব, মানে যেতে আমাদের হয় এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে সবার খুব একটা কমন চেনা জায়গার ঘটনা, বাট আমি নামটা এক্স্যাক্টলি মেনশন করবো না, এটা বিভৎস ভয়ের ঘটনা। তো ওই মর্গের ঘটনাটা আমি বলবো আমার সেকেন্ড চ্যানেল শ্রেয়া সেনগুপ্তাচার্য ব্লগসে। আর বাকি এখানে 2 বা 3টে গল্প আজকে আমি শেয়ার করবো, নট মোর দেন দ্যাট, কারণ আমি ভীষণ টায়ার্ড। আমি গেছিলাম কালকে মন্দারমণিতে ছিলাম, তো গলার অবস্থাটা বুঝতে পারছো, অনেকটা ভেঙে গেছে। ঠিক আছে, তবু আমার আড্ডাটা না মারলে রবিবারে একটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, তো ভাবলাম যে ঠিক আছে চলে আসি। এই প্রিয়াঙ্কা কর্মকার লিখছে খুব কিউট লাগছে, থ্যাংক ইউ। লুকিং সো বিউটিফুল লিখছে সৈকত দাস, থ্যাংক ইউ। অমৃতা লিখছে এসে গেছি। আস্তে আস্তে তোমরা আরেকটু জয়েন করে নাও সবাই, অনেকেই জয়েন করে গেছো। আমি গল্প স্টার্ট করার আগে জাস্ট কয়েকটা কথা বলে নিই, যে আজকে আমার এক্সট্রিমলি গর্জিয়াস এই যে সুন্দর নেক পিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা স্পন্সর করেছে সুমনাস আর্ট অ্যান্ড ক্রাফট ক্রিয়েশন থেকে সুমনা নন্দী। জাস্ট লুক অ্যাট দিস, আমি এটা বেশি কিছু বলবো না, জাস্ট দেখো। খুঁজে পাচ্ছ নিজের মেয়েবেলা, কি অপূর্ব, কি অপূর্ব। আর একটা কথা না বললেই নয়, ক্লে জুয়েলারিজের জগতে সুমনা বিকাম ব্র্যান্ড নাও। সুমনা কিন্তু এখন একটা ব্র্যান্ড আমার মনে হয়। বাকি অনেকে হয়তো জুয়েলারিজ বানায় ইন্সপায়ার্ড বাই এনি কনসেপ্ট, যেটা অন্য কোথাও দেখছে বা সেটাকে আর একটুখানি অল্টারেশনস করছে, বাট আমি সুমনার কাছ থেকে দেখি যে এত ইউনিক আউটপুট এটা বোধহয় খুব কম জনই দিতে পারে। ও সারাদিন এক্সপেরিমেন্ট করে মনে হয় ক্লে নিয়ে, অ্যান্ড নৈপুণ্যতার দিক থেকে আমার আলাদা করে বলার কিছু নেই, তোমরা দেখতে পাচ্ছ। এবং দিস ইজ এক্সট্রিম গর্জিয়াস, এত সোভার, এত গর্জিয়াস, আর তার সাথে অপূর্ব একটা কনসেপচুয়াল জুয়েলারি। ইউ ক্যান সি আমার যেটা অসাধারণ লেগেছে। তোমরাও ডেফিনেটলি আমাকে এখানে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। আর তার সাথে সাথে অবশ্যই সামনে দোল আসছে, তো তোমরা যদি এরকম এক্সক্লুসিভ কিছু অর্ডার করতে চাও, ওর নাম্বারটা আমি প্রোভাইড করে দিচ্ছি, সেখান থেকে নিয়ে নিতে পারো। এটা হচ্ছে একটা ইয়ারিংসটা, এই যে একটা অপূর্ব সুন্দর, দেখো মেয়েটার শাড়িটা মানে লহরাতে হয়ে, এটা এত সুন্দর ফিনিশিং, যদি কাছ থেকে দেখো তাহলে বুঝতে পারবে যে কোনো খুঁত ধরতে পারবে না, একদম নিখুঁত একটা আউটকাম। সো দিস ইজ এক্সেলেন্ট। নেক পিসটা ভীষণ সুন্দর, আর তোমাকেও দারুণ লাগছে, থ্যাংক ইউ। একটু হেভি নেক পিস হয়ে গেলে কি হয়, সেটা মানে আমাদের এই পোর্শনটাতে বসতে অসুবিধা হয়, সেটাকে রানী হাড়ের মতো রাদার একটু লেন্দি ওয়েতে পড়লে সেটা সুন্দরভাবে এক্সপোজও করা যায় আর সুন্দরভাবে বসেও যায় এটা। আচ্ছা, সুমনার নাম্বারটা আমি একটু প্রোভাইড করে দিই, সেটা 8981502446। আই রিপিট 8981502446। এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা ওকে হোয়াটসঅ্যাপেও পেয়ে যাবে, আর তোমরা ওকে কলও করে নিতে পারো। ওর কাছে ডিফারেন্ট টাইপের এই ধরনের ক্লে জুয়েলারিজ অ্যাভেলেবল। অ্যাজ আই টোল্ড যে ও এখন বিকাম এ ব্র্যান্ড, এত ইউনিক কনসেপ্টের ওপর ও জুয়েলারিজ নিয়ে আসছে। আমি তো বলবো যে তোমরা ওকে কোনো রকম নিজেদের অপশনস না দিয়ে জাস্ট ওর ওপর ভরসা করে নির্দ্বিধায় ছেড়ে দাও। আমার মনে হয় ও যে জিনিসটা তোমাদেরকে দেবে, দ্যাট উইল টার্ন আউট ব্রিলিয়েন্ট। এটা একদম ওর ওপর 100% কনফিডেন্স রাখা যায়, মানে এটা একদম খুবই, আমি ওর প্রত্যেকটা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক দেখেছি, রিয়েলি অ্যাপ্রিশিয়েটেবল। আর এই যে জুয়েলারিটা আমি এখন পরে আছি, এটা হচ্ছে 780। এই হ্যান্ডওয়ার্কটা, এই তোমার নেক পিস অ্যান্ড ইয়াররিংসের সেটটা পুরোটা হচ্ছে 780।
আর এছাড়াও ও ব্রচ প্লাস তোমার ইয়াররিংস, সিঙ্গেল ইয়াররিংস যেগুলো হয় সেগুলো ওর কাছে 70 to 120-র মধ্যে অ্যাভেলেবেল থাকে। ও এখন ক্লে জুয়েলারিজের সাথে কিন্তু স্টোন ওয়ার্কও করছে, তো যদি ওখানে স্টোন ওয়ার্ক থাকে, হাই কোয়ালিটি স্টোনও প্রোভাইড করে, সেক্ষেত্রে হয়তো এই জুয়েলারিজগুলোর দাম একটু বেড়ে যেতে পারে, বাট আদারওয়াইজ মোটামুটি 600 to 800 হচ্ছে ধরে নাও একটা কম বেশি রেঞ্জ। এবার সেটা ডিজাইনের ওপর, তুমি কতটা হেভি ওয়ার্ক চাইছো তার উপরে ডিপেন্ড করে, কিন্তু ট্রাস্ট মি দিস ইজ এক্সেলেন্ট। তো বলবো সামনে রংদোল আসছে, যদি কারোর হোলি প্ল্যানিং থাকে, তো কোথাও যাওয়ার থাকলেও ইনভিটেশন থাকে বা কোনো জায়গার জন্য, তোমরা ডেফিনেটলি ওর কাছে অ্যাপ্রোচ করতে পারো। ইয়া ফির সামনে বিয়ের মরশুমে যদি বিয়ের জন্য তোমরা হলদি বলো বা যে কোনো বিয়ের যে কোনো প্রোগ্রামের জন্য, আমরা এখন বরং অত মানে শো অফ করা গয়নাগাটি বরং অ্যাভয়েডই করে যাই। আমাদের এই ধরনের ক্লাসি জুয়েলারিজ ইউজ করার টেন্ডেন্সিটা অনেক বেশি, যেহেতু আমরা মধ্যবিত্ত, তো কাজেই আমাদের এইগুলো আমাদেরকে অনেক বেশি মানায়, এগুলো আমাদেরকে অনেক বেশি গ্লো করতে হেল্প করে। তো এরকম যে কোনো কিছু তোমাদের নিজেদের কনসেপ্ট খালি ওকে বলে দেবে, শি উইল মেক আউট, এবং সেটা যেটা হবে সেটা অসাধারণ হবে, দ্যাট আই ক্যান অ্যাসিওর। তো এবার তোমরা আবার আমি নাম্বারটা বলে দিচ্ছি, কে জিজ্ঞেস করলো, আচ্ছা 8981502446, 8981502446 এই নাম্বারে তোমরা ওকে পেয়ে যাবে। ওকে, সো চটপট চটপট আর দেরি না করে তোমরা যারা ভাবছো যে এরকম কিছু ক্লাসি জুয়েলারিস অর্ডার করবে, সুমনার কাছে নির্দ্বিধায় চোখ বন্ধ করে থাকো। বেশ, এবার আর কথা বলবো না, গল্প চলে যাবো। হাই দিদি, তোমাকে দারুণ সুন্দরী লাগছে। ও মা গো, থ্যাংক ইউ, ভীষণ সুন্দর লাগছে শ্রেয়া, অনেকদিন পর লাইভ দেখছি। শ্রেয়া চৌধুরী, থ্যাংক ইউ, থ্যাংকস ফর জয়েনিং। শিল্পা ঘোষ লিখছে হ্যালো দি, চলে এলাম, খুব সুন্দর দেখাচ্ছে, থ্যাংক ইউ। লাভ ফ্রম রাঁচি লিখছে প্রীতিশা মণ্ডল, ওকে, থ্যাংক ইউ, খুব সুন্দর লাগছে দিদি। দেবাঙ্ক লিখছে, ওয়েন্দ্রিলা দাস লিখছে হাই দিদি, হ্যালো। বেশ, তাহলে আর আমি কমেন্ট সেকশনেও যাচ্ছি না, এবার আমি একদম ডাইরেক্ট স্টোরিতে ঢুকবো। তো প্রথম আজকে আমি বলেছিলাম যে আমি হস্টেলের স্টোরিটা দিয়ে স্টার্ট করব, যেটা আমাকে পাঠিয়েছে ঐশী ফ্রম মিদনাপুর, পশ্চিম মেদিনীপুর উজান গ্রাম থেকে ঐশী ভট্টাচার্য। ঐশী ভট্টাচার্য ফ্রম উজান গ্রাম, কি সুন্দর না নামটা গ্রামের। তো ওখান থেকে একটা দারুণ ভয়ের গল্প পাঠিয়েছে, যেটা একটা হস্টেলের গল্প, কিন্তু সেটা বর্ধমানের একটা খুব রেপিউটেড নার্সিং ইনস্টিটিউশনের। তো নার্সিং এর ওই কলেজটার নাম যদি আমি বলি, তো বর্ধমানে এহেন লোক নেই সেটা জানতে পারবে না, মানে চিনতে পারবে না, কারণ এটা ভীষণ ফেমাস একটা তোমার ওখানকার ইনস্টিটিউশন। বাট আমি এক্স্যাক্ট নামটা তো ডেফিনেটলি নেবো না, কারণ কোনো প্রাইভেট অর্গানাইজেশন নাম আমরা এইভাবে নিতে পারি না। কিন্তু ঘটনাটা কিন্তু একদম রিয়েল লাইফ স্টোরি, এবং যারা এক্সপিরিয়েন্স করেছে দে আর লিটারালি এরকম স্কেয়ার্ড কিছু ওদের লাইফে বোধহয় আর কখনো ঘটেনি, অসম্ভব ভয়ের ঘটনা। শোনো, এটা বর্ধমানের একটা ইনস্টিটিউশন আছে, সেখানকার তোমার যে ওদের হস্টেলটা, ফিমেল হস্টেলটা, সেখানকার একটা স্টোরি। তো হস্টেলটা কিন্তু বহু পুরনো, এমন নয় যে নতুন ওই হস্টেলটা হয়েছে, বহুকালের পুরনো হস্টেল, বহুকালের পুরনো কলেজ। ওদের দিদিরা, মানে ঐশীর দিদিরা একটা নতুন রুমে অ্যাকোমোডেট হয়েছিল। রুমটা কি করেছিল, ধরো পুরো বিল্ডিংটা তো ছিল, তার সাথে একটা ওপেন স্পেস অনেকটা ফাঁকা পড়েছিল। পরবর্তীতে অথরিটি কি করে, ওই জায়গাটাতে একটা বড় করে রুম করে দেয় এবং 6টা বেড ওখানে দিয়ে দেয়, মানে এদিকে 3টে, প্যারালালি এদিকে 3টে, একটা বিরাট বড় করে হল ঘরের মতন একটা রুম করে ওখানে 6 শেয়ারিং এ একটা রুম করে দেয়। তো ওখানে ঐশীর দিদি এবং ওর সাথে নিশা, অর্পিতা, আমি কিছু কিছু নাম মেনশন করছি, আরো বাকি কিছু মেয়েরা ছিল। আর ওদের পাশের রুমেও কিন্তু এবার পরপর পরপর অনেকগুলো রুম আছে করিডোর ওয়াইজ, সেখানে পরপর মেয়েরা থাকে। ওদের রুমটাতে স্পেসিফিক্যালি ওই 6 জন ছিল, যে রুমটা কিনা ওদের ব্যাচকেই প্রথম প্রোভাইড করা হয়েছিল। ওটা একদম একটা নতুন কনস্ট্রাক্টেড পার্ট বলতে পারো ওই হস্টেলটার, ঠিক আছে। এইবার আসি প্রথম এক্সপিরিয়েন্সটা কি হলো ওদের সাথে। প্রথম ওরা ওখানে যখন গেল, সেরকম কোনো একটা প্রবলেম নেই, খুব একদম নিস্তব্ধ একটা পরিবেশ ওরা এনজয় করতো, বাইরের কোনো আওয়াজ আসে না। ওদের মাথায় একটা জিনিস স্ট্রাইক করতো যে কি, মানে কি
অদ্ভুত নিশ্চুপ যে ঘরটা, যখন থেকে ওরা ঘরটার মধ্যে এসেছে এটা একটা খুব অদ্ভুত ফিলিংস ওদের কাজ করেছে। ধরো বাইরে দিয়ে রেল লাইন যাচ্ছে, এবার মানে জানলা টাল্লা খোলা থাকলেও কিন্তু জানলা যদি বন্ধ নাও থাকতো এরকম সময়তেও ওরা দেখতো ওদের রুমের ভেতর না কোনো আওয়াজ আসে না সেরকম ভাবে। তো ভাবতো হয়তো দেওয়ালগুলো খুব মোটা বা এমন ভাবে জিনিসটাকে স্ট্রাকচারে তৈরি করা হয়েছে, বাইরের আওয়াজ হয়তো ভীষণ কম আসে, ওরা হয়তো বুঝতে পারে না। তো বিষয়টা নিয়ে ওরা বিশেষ মাথা ঘামায়নি, কিন্তু ওরা কিন্তু এটা ফিল করতো যে পাশে রেল লাইন দিয়ে ট্রেন যাচ্ছে, অন্যান্য রুমগুলোতে অনেক ডিস্টারবেন্সও হয়, বাট পার্টিকুলার ওই রুমটার মধ্যে না একটা অদ্ভুত সন্নাটা ছায়া বলে না, ওই রকম একটা অদ্ভুত নিস্তব্ধতা, যেটাতে কিন্তু কোনো রকম কোনো বাইরের আওয়াজ আসতো না, একেবারেই আসতো না। তো বিষয়টাকে ওরা ইনিশিয়ালি অতটা গুরুত্ব দেয়নি। এরপর ফার্স্ট যেটা ঘটে নিশার সাথে, রুমগুলো পরপর গেছে, আবার বলছি সামনে দিয়ে টানা করিডোর, লাস্ট এন্ডে হচ্ছে ওদের ওয়াশরুম। নিশা একদিন প্রথম যে ঘটনাটা ওদের সাথে ঘটলো মাসখানেক ওখানে থাকার পর, 1 মাস খানেক থাকার পর আরেকটাও ব্যাপার ছিল যে ওই রুমটার ভেতরে যখনই ওরা ঢুকতো একটু না কিরকম মানে গুমোট টাইপের পরিবেশ, দরজা জানলা খুলে দিলেও বাকি রুমগুলোতে যতটা হাওয়া খেলছে, বাকি রুমগুলোতে যতটা মানে একটা সাফোকেটিং সিচুয়েশন নেই, এদের রুমটা কেমন একটা অদ্ভুত গুমোট, মানে বেশ কিছুক্ষণ থাকার পরেই একবার করে মনে হয় যেন বাইরেটায় বেরিয়ে একটু হেঁটে আসি, কি অদ্ভুত একটা ফিলিংস আসছে, মনে হচ্ছে যেন বাবারে আর পাচ্ছি না, একটা ভীষণ গুমোট একটা সাফোকেটিং ব্যাপার। এই ফিলিংসগুলো ওদের কিন্তু 1 মাসে হয়েছিল। এরপর ফার্স্ট যে ইনসিডেন্টটা আমি বলছি নিশার সাথে ঘটে। তো নিশা ঘুমোচ্ছে, নিশার বেডটা হচ্ছে একদম ধরো 3+3 এরম ভাবে প্যারালালি রাখা রয়েছে তো রুমগুলো, ওটার মানে ফার্স্ট রুমটা সরি ফার্স্ট বেডটা, ফার্স্ট যে বেডটা সেই একদম তোমার রাইট হ্যান্ড সাইড কর্নারে ফার্স্ট যে বেডটা সেটাতে একটা রয়ে নিশা শোয়। তো নিশা ফার্স্ট ডে যেটা এক্সপিরিয়েন্স করে সেটা কিন্তু একটা পুরোপুরি স্বপ্ন ছিল, ওটা কিন্তু কোনো মানে রিয়েল লাইফে কিছু হয়েছে বলেও মনে করছে না, ওটা ওর স্বপ্নই মনে হয়েছিল। কারণ সেদিন রাত্রে ও ভীষণ রকম ভয় পেয়ে আঁতকে চিৎকার করে উঠে বসেছিল। পরে সবাই যখন ওকে জিজ্ঞাসা করে কি হয়েছে, ও যেটা বলল, ও হঠাৎ করে ওর পায়ের কাছে কিছু খুচুর মুচুর আওয়াজ পাচ্ছে, ও ঠিক বুঝতে পারছে না। গ্র্যাজুয়ালি ও দেখছে একটা যেন মনে হচ্ছে ভীষণ লম্বা মতো কিছু, প্রথমে ও বুঝতে পারেনি, পরে যখন জিনিসটা আস্তে আস্তে ওর কাছে সুস্পষ্টভাবে আসছে, ও দেখছে একদম ধপধপে সাদা শাড়ি পরা কিছু, তার বিরাট বড় দুটো বাঁদুরের মতো ডানা রয়েছে, দুটো বড় বড় দাঁত রয়েছে, আর চোখগুলো পুরো কালো কালো, মানে ভেতরে গর্তের মধ্যে ঢুকে যাওয়া ডার্ক সার্কেল হয়ে গেলে যেরকম হবে ওরকম সাদা ফ্যাটে মুখটা, তার সঙ্গে এরকম বড় বড় দুটো দাঁত বোঝা যাচ্ছে, আর চোখ দুটো পুরো ঢুকে যাওয়া কালো কালো, আর তার সাথে না বড় বড় দুটো ডানার মতন কিছু আছে, ডানাগুলো বিশাল বড় বড় আর অত্যন্ত লম্বা ওই জিনিসটা। সেই জিনিসটা পাশে দাঁড়িয়ে আছে ওর পায়ের কাছে আর ওকে সমানে হাত নেড়ে ডাকছে। আচ্ছা, সেটা কিন্তু কোনো বাদুর নয়, ডানাগুলো বাদুরের মতো, কিন্তু সেটা কিন্তু জিনিসটা একটা ফিমেল বডি, সেটা কিন্তু একটা মানুষ, মানে মেয়ে স্ট্রাকচার, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। হোয়াইট কালারের ড্রেসটা পরে আছে, সেটা একটা ফিমেল স্ট্রাকচার, সেটা বোঝা যাচ্ছে। সমানে নিশাকে হাত দিয়ে বলছে, আয় এদিকে আয়, আমার কাছে আয়, এরম করছে। তো নিশা চিৎকার করে উঠে বসে এবং বলে, না আমি কোথাও যাব না। সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে যায়। ইট ওয়াজ কমপ্লিট ড্রিম, ও একটা স্বপ্ন দেখেছিল। তো ও জল টল খায়, বন্ধুরা জিজ্ঞেস করে কি হয়েছে, সেরকম একটা সদুত্তর সেই রাত্রে আর দেয়নি, সবাই যদি ভয় টয় পায় ভেবে বিষয়টাকেও এড়িয়ে গেছে। পরদিন সকালে অনেকেই ওকে জিজ্ঞাসা করেছিল, তো বললো না আমি একটা ভয়ের স্বপ্ন দেখেছি। এক্স্যাক্টলি ও কি দেখেছিল না দেখেছিল অত ডিটেলিং কিন্তু কাউকেও করেনি। এটা গেল ফার্স্ট ডে ইনসিডেন্ট। এরপর ভেরি নেক্সট ডে ও আবার শুতে গেছে। এটা কিন্তু নিশার সাথেই ফার্স্ট টাইম স্টার্ট হয়েছিল এই জিনিসটা। ও আবার শুতে গেছে, আবার ওই সেম স্বপ্নটাই ও রিপিট হচ্ছে, কিন্তু এটা আরো একটু ভয়ানক ভাবে। কিরকম? ও প্রথমে দেখলো যে ওর ঠিক পায়ের কাছে একজন দাঁড়িয়ে রয়েছে, একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে, এবং সেই মহিলার বড় বড় লম্বা লম্বা দুটো দাঁত, তার বিরাট বড় বড় দুটো ডানা, এবং মহিলা যেন একটু ফ্লাইং মোডে আসছে, ঠিক আছে। তো ওর কাছে এলো,
এসে হঠাৎ করে সজোরে ওর মাথাটাকে, মানে ওনার হাতটা এতটাই বড় না, মানে ওর মাথাটাকে এরকম পুরোটা গ্রিপ করতে পারছে, এইভাবে মাথাটাকে চেপে ধরে জোরে 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 টানতে শুরু করেছে ওটা। এবার ও রীতিমতো না ঘুমের মধ্যেই ও বলছে যে আমার ড্রিমটা এত জীবন্ত ছিল যে এত জোরে টানছে মাথাটা, আমার রীতিমতো লাগছে, আর আমি ঘুমের মধ্যে চিৎকার করছি, আমি চাইছি যে জিনিসটা আমাকে ছেড়ে দিই, ভয়ও পাচ্ছি সেরকম প্রবল। তো ওরকম জোরে মাথাটা টানতে টানতে আমি আবার চিৎকার করে উঠি এবং আমার ঘুমটা আবার ভেঙে যায় সেদিনকে। আমি যখন ঘুম থেকে উঠলাম তখন আই রিয়েলাইজড আমার বালিশটা যেখানে না, আমার মাথাটা বালিশ থেকে নেমে খাটের একদম সাইডের দিকে চলে এসে, তার মানে কি কেউ যদি সত্যি আমার মাথাটাকে টানে, ওটা কিন্তু স্বপ্ন ছিল, কিন্তু ও বলছে যে আমি যখন ঘুমটা ভাঙলো আমি দেখছি আমার মাথাটা টানতে টানতে যেন একদম বাইরের দিকে নিয়ে চলে এসেছে, মানে একদম মানে লাস্ট এন্ডা, যেখানে এবারে খাট থেকে আমি পড়ে যাব, আমার মাথাটা পড়ে যাবে নিচে, এরকম সময় আমার ঘুমটা ভেঙে গেছে। কিন্তু এতটা কি করে এই সাইডে সরে এলাম আমি তো এটা হয় না, তো স্বাভাবিকভাবে আমি রোজই ঘুমাচ্ছি, আমার তো মাথা বালিশেই থাকে। তখন ও উঠে বসে বেশ ভয় পেয়েছে এবং ওর মনে হয়েছে যে না, এটা তো ন্যাচারাল না, আমি কি করে এটা সম্ভব যে আমি সত্যি দেখলাম মাথাটাকে ও আমার ওদিকে টানছে, আর ও যেদিকে দেখেছিল টানছে মাথাটা সেই দিকেই কিন্তু ওর মাথাটা সরে গেছে। বেশ, সেদিনকে ও দু একজন বন্ধুকে বিষয়টা শেয়ার করেছিল, কিন্তু খুব একটাও তারা কেউ গুরুত্ব দেয়নি, পুরোটাই ও ভাবছিল যে এটা আমার কোনো মানসিকভাবে একটা কিছু হয়তো চিন্তা করছি, আমি সেখান থেকে কিছু হ্যালুসিনেট করছি, অত বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টাকে দরকার নেই। এর পরের দিনে একটা ঘটনা, সেটা অর্পিতা বলে ঠিক ওর উল্টো দিকে আরেকটা মেয়ে থাকতো, সেই মেয়েটা রাত্রিবেলা উদম চিৎকার করে উঠে বসেছে। কি হয়েছে ওই মেয়েটিকে যখন জিজ্ঞেস করা হয়, ওই মেয়েটা আবার একটা সাংঘাতিক কথা বলে। ও বলছে আমি শুয়েছিলাম, আমার গায়ে একটা চাদর দেওয়া ছিল, ওর বারবার মনে হচ্ছে করে কেউ চাদরটা টেনে নিচ্ছে। একবার হলো, দুবার হলো, ও থার্ড টাইম বলছে আমি রীতিমতো, আমি কিন্তু তখন জেগে, আমার কোনো স্বপ্ন নয় এটা, আমি পুরো জেগে আছি, আমি দেখলাম কেউ যেন একটা শশা করে আমার চাদরটাকে যে টানছে, একটা চাদর তোমার গায়ে দেওয়া আছে, সেই চাদরটা অটোমেটিক্যালি এরকম ভাবে আস্তে 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 তোমার ফোন নাম্বারটা বলো, আমার গল্প পাঠাবো, লিখছে রিনাশীল 8240840618, এটা আমার নাম্বার, এই নাম্বারে তুমি স্টোরি সেন্ড করতে পারো, 8240840618, এটা আমার নাম্বার। আচ্ছা, তো ও বলছে জাস্ট আমার পরিষ্কার আমি দেখতে পাচ্ছি আমার চাদরটা কেউ শশা করে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে, এবং ও যেটা খেয়াল করলো, হুশ করে একটা বিরাট আকৃতির ডানা দেওয়া কিছু যেন জানলা দিয়ে বেরিয়ে চলে গেল, মানে জাস্ট জানলা দিয়ে উড়ে জিনিসটা চলে গেল। তো এটা দেখেও বিভৎস ভয় পায় এবং চিৎকার করে ওঠে। তো এই ঘটনাগুলো রিপিটেডলি এবার ওই যে 6 জন ওই রুমের মধ্যে রয়েছে তাদের সাথে কিছু না কিছু এরকম ঘটতে থাকে। তো মেট্রন বা ওদের যে সুপারিনটেন্ডেন্ট আছে তাদেরকে গিয়ে বলছে, তারা অতটা প্রথমের দিকে গুরুত্ব দিচ্ছে না, ভাবছে তোমরা স্বপ্ন দেখছো, কিন্তু ওরা বারবার বলছে না এতটা ভুল স্বপ্ন, আমরা কি মানে এতটা সবাই স্বপ্ন দেখছি, একই ধরনের স্বপ্ন দেখছি, একই ধরনের জিনিস ফিল করছি, কি করে এগুলো এতটা আমরা হ্যালোসিনেট করতে পারি। আর একদিন একটা ঘটনা ঘটে, ওদের ঠিক মানে করিডোরটার সামনে দিয়ে তোমার ক্রস করে গিয়ে তারপর ওয়াশরুমটা লাস্ট এন্ডে পড়ছে। তো একটি মেয়ে, সেই মেয়েটা বলে যে ও কিন্তু ওদের ওই 6 শেয়ারিং যে রুমটা ওটার মধ্যে ছিল না, ও তার পাশের রুমটাতে ছিল, কিন্তু ওকে ওয়াশরুম যেতে হলে ওই রুমটাকে ক্রস করে তারপরে ওয়াশরুম যেতে হবে। বিষয়টা হচ্ছে ওই জায়গাটা ফাঁকা ছিল, ভ্যাকেন্ট ছিল এতদিন, ওই রুমটা প্রথমে ছিলই না, পরবর্তীতে ওইখানে ওরা মানে বেশ খানিকটা ওপেন স্পেস ক্রস করে গিয়ে তারপর ওদেরকে ওয়াশরুমে যেতে হতো মেয়েগুলোকে। তো যার জন্য ওটা অথরিটি কি করে পুরো জায়গাটা কভার্ডও হয়ে যাবে, আর তাছাড়া একটা রুমও বেড়ে যাবে, সেই এক্সপেকটেশনে ওইখানে একটা রুম তুলে দেয়, করিডোরটাকেও টেনে দেয় একদম ওয়াশরুম পর্যন্ত, দিয়ে ওটাকে পুরোটা কভার করে দেয় গ্রিল দিয়ে। তো ওই মেয়েটি, ওদের পাশের রুমের মেয়েটি, সে গেছে হচ্ছে ওয়াশরুম থেকে বেরিয়ে মেয়েটা মানে খানিকক্ষণ এগিয়ে এসে তারপরে চিৎকার করে ফেন্ট হয়ে গেছে। কি হয়েছে পরে যখন ওকে জল টল দিয়ে সুস্থির করা হলো, তখন মেয়েটা বলছে যে ও যখন বেরিয়েছে ওখান থেকে ও বুঝতে পারছে ও দুটো করে পা এগোচ্ছে,
পেছনে একটা একদম ক্লিয়ার ফুটস্টেপ সেটা রিপিট হচ্ছে। এবং প্রথমের দিকে ও ভাবছিল যে অন্য কেউ আছে কিনা, তারপরে ও হাঁক ডাক নিয়ে দেখলো কেউ নেই, ওয়াশরুম কিন্তু পুরো ফাঁকা। কিন্তু কন্টিনিউ ও বুঝতে পারছে যে বাথরুম থেকে বেরোনোর পর থেকে ও যেই করিডোরটা ধরে হাঁটা শুরু করেছে, পেছনে কেউ যেন একটা কোনো একটা ফুটস্টেপ ও কিন্তু কন্টিনিউ আওয়াজটা পাচ্ছে। প্রথমে ওর মধ্যে এতটা কারেজ ছিল না কেউ পেছনে ঘুরে দেখে যে কি, কিন্তু ও যত এগিয়ে যাচ্ছে মানে জলদি পায়ে, তত যেন ওই ফুট স্টেপটাও অনেক বেশি স্পিডে ওর কাছে আসছে। এটা দেখে ও যে পেছনে টার্ন করেছে, ও পরিষ্কার দেখে যে গ্রিলের মধ্যে দিয়ে ভেদ করে একটা বিভৎস সাদা মতন কিছু, অতটা ও এক ঝটকায় বুঝতে পারেনি এক্স্যাক্টলি কি, তো বিরাট একটা ডানাওয়ালা কিছু, সেটা ও বলেছিল যে বিরাট বড় বড় দুটো ডানা আছে এরকম কিছু একটা জিনিস, সেটা একটা পুরো হোয়াইট কালারের, হুশ করে সেটা বেরিয়ে যায়। ঠিক আছে, সেটা মৌয়া বসাক, তোমাকে খুব সুন্দর লাগছে, সেন্ট 100 স্টার্স, থ্যাংক ইউ দি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অ্যাপ্রিসিয়েশন অ্যাজ ওয়েল। আচ্ছা, তো এবার ওই জিনিসটা দেখে যে এরকম বিরাট একটা আয়তকার কিছু, সেটা হুশ করে যেন ও যেই পেছনে ফিরে তাকিয়েছে, জিনিসটা পুরো গুলু 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 দুটো ব্ল্যাক হোলস, মানে ওরকম দুটো ডার্ক সার্কেলের মধ্যে মনে হচ্ছে জল জলে দুটো চোখ, সেই চোখটার সাথে ওর আই কন্ট্যাক্ট হওয়ার সাথে সাথে জিনিসটা হুশ করে গ্রিলটা ভেদ করে যেন বেরিয়ে গেল। তো এটা দেখে ও অসম্ভব ভয় পায় এবং ওখানে ফেইন্ট হয়ে পড়ে যায়। তারপর পরের দিন সঙ্গে সঙ্গে এবার বিভিন্ন ওদের যে হায়ার অথরিটি ছিল তাদেরকে ওরা যায় এবং গিয়ে কমপ্লেন করে যে এইভাবে আমরা থাকতে পারছি না, খুব প্রবলেম হচ্ছে, কোনো কাউকে একটা গুরুজি টুরুজি কাউকে ডাকা হোক। তো ওরা বলে যে আপনাদের কেউ পরিচিত আছে তাহলে আপনারা বলুন, কারণ এরকম আমাদের তো সেরকম পরিচিত কেউ নেই, আপনারাই যাকে মনে করবেন অথেন্টিক নিয়ে আসুন। তখন নিশার এক দাদু ছিল, সেই দাদু অনেকদিন ধরে এই সমস্ত চর্চা টর্চা করতো, মানে ঝাড়ফুঁক করতো, ভূত্রু ছাড়াতো, এই ব্যাপার ট্যাপারগুলো উনি জানতেন, যজ্ঞ করতেন, উনি পুরোহিত ছিলেন। তো নিশার দাদুকে খবর দেওয়া হয়। নিশা বলে যে আমার দাদু আছে এক, উনি খুব ভালো এরকম সাধনা টাধনা করেন, তা ওনাকে কি ডাকা যাবে, অ্যালাউ করলে আমি ওনাকে ডাকবো। তো ওনাকে ডাকা হয়, উনি আসেন। উনি এসে ওই রুমটার ভেতর ঢুকেই বলছেন যে এই রুমে তোরা এতদিন ছিলি কি করে? বলে কেন না, এই রুমটা হচ্ছে, উনি বলছেন যেটা, যে ওটা না একটা অন্য কোনো জগৎ, ওই রুমটা পুরো একটা অন্য ডাইমেনশনে চলে গেছে। ওই জন্যেই বাইরে থেকে কোনো আওয়াজ ওই রুমটার ভেতর আসছে না। ওই রুমটা মানে উনার মতানুযায়ী যে বাইরে এত কাছে রেল লাইন, যেখানে পাশাপাশি প্রত্যেকটা রুমে মানে রেলওয়েজের প্রত্যেকটা আওয়াজ, মানে ট্রেন গেলেই আওয়াজ পাওয়া যায়, তো সেই জায়গায় পার্টিকুলার ওই রুমটাতেই কোনো আওয়াজই আসছে না। বলছে ওই রুমটা অ্যাকচুয়ালি পুরো একটা অন্য ডাইমেনশনে আছে। ওই রুমটা এক তো হচ্ছে বাস্তুটা ঠিক নেই, দ্বিতীয়ত হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটা দিয়ে বহুকাল কোনো একটা ফিমেল সোল যাতায়াত করতো। তো হয়তো ধরে নেওয়া যাচ্ছে যে যে জিনিসটাকে ওরা এক্সপিরিয়েন্স করছে বা বারবার দেখছে, সেই জিনিসটাই ওখান দিয়ে যাতায়াত করতো। এটা হচ্ছে অ্যাজ পার হিজ সে। তো উনি বলছেন যে এবার এখানে যতদিন ফাঁকা ছিল ও কিন্তু কাউকে বিরক্ত করেনি। তারপর ওর যাওয়ার রাস্তাতে যখন ও বাধাপ্রাপ্ত হচ্ছে, তখন যখন এই স্পেসটাতে একটা নতুন রুম ক্রিয়েট করা হয়েছে, ও এখন এদের প্রত্যেককে এইভাবে ভয় দেখাচ্ছে জাস্ট ওরা যাতে এই জায়গাটা ছেড়ে চলে যায়, কারণ ওর এখানে থাকতে অসুবিধা হচ্ছে। তো তখন কি করণীয়? উনি বলেন যে ঠিক আছে, আমি একটা বড় করে যজ্ঞ করব, আমি এই রুমে বসেই করব সেটা, অ্যান্ড তারপরে আশা করি সবটা ঠিক হবে। জিনিসটা বহুকাল ধরে এখানে রয়েছে এবং জিনিসটা এতটা পাওয়ারফুল হয়ে গেছে, এটা বহুকালের একটা সোল, যেটা ক্রমশ কিন্তু প্রচুর মানুষকে খুন করে ও রীতিমতো একটা রক্ত পিপাসুতে পরিণত হয়েছে। তো কিছুটা একটা ড্রাকুলা কনসেপ্টের সাথে মেলে, বাট এক্স্যাক্টলি ড্রাকুলা কিনা আমি জানি না, বাট একটা রক্ত পিপাসু কিছু, যে জিনিসটা কিন্তু প্রত্যেকের জন্য মানে একটা লাইফ রিস্ক, এবং এখানে যদি বেশি দিন ওরা থাকে আর, তাহলে কিন্তু এরপর মৃত্যুলীলা শুরু হবে, এটা দাদু বলেন। তো সঙ্গে সঙ্গে আর অথরিটি এটা শোনার পর বলছে যে না, দরকার নেই, একটা যজ্ঞই তো কি এমন ব্যাপার, করুন আপনি যা ইচ্ছা আপনার যজ্ঞ করুন এবং এই মানে জায়গাটাকে বিপদমুক্ত করুন। তারপর উনি একটা যজ্ঞের এক্সপেক্টেড ডেট দেন। তো এরপরে যখন ডেটটা উনি দিয়েছিলেন, উনি একটা মুহূর্ত দেখেছিলেন এবং সেটা খুব ভালো টাইম ছিল, ওই টাইমেই উনি বলেছিলেন আমি যজ্ঞটা করব। ইন বিটুইন
ওই রুমটার মধ্যে 6 জন উৎপাতের পুরো তোলপাড় হয়ে গেছে। এতদিন কিন্তু এমনি রাত্রে শুতে গেলে ওরা নানান রকমের ড্রিমস আসছিল, ভয়ানক কিছু ওরকম দেখছিল, জাস্ট দেখতে পেতে একটা সাদা রঙের বিভৎস হোয়াইট কালারের একজন মহিলা কিছু পরে রয়েছে, পুরো ফ্যাটফ্যাটে সাদা, তার ইভেন স্কিন, অ্যান্ড তার সাথে ওরকম বড় বড় দুটো ডানা। বাট এরপর যেটা শুরু হলো, ওরা ধরো ঘরের মধ্যে কোনো শুকনো খাবার টাবার রাখছে, সকালবেলা উঠে দেখছে মিষ্টির কৌটো থেকে পুরো মিষ্টি এরকম মাটিতে ছড়িয়ে পড়ে রয়েছে, প্রত্যেকটা মিষ্টি আধ খাওয়া, বিস্কিটের প্যাকেট ওরা সঙ্গে রাখতো, বিস্কিটস গুলো সব আধ খাওয়া করে এবং সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এই প্রবলেমস গুলো তো লেগেই থাকতো। তারপর আরো যদি বলি যে ধরো তোমার ওদের বাড়ি মানে বাইরের দিকের উঠোনে একটা জামা কাপড় টাঙানোর জায়গা ছিল, পার্টিকুলার এই যে 6 জন মানুষ যারা আর কি, তাদের প্রত্যেকের থাকে না আলাদা আলাদা দড়ি করা থাকে, যে এটা তোর দড়ি এটা আমার দড়ি, আদারওয়াইজ একটু প্রবলেম হয়ে যায়, সবার মধ্যে ঝামেলা লেগে যেতে পারে। তো প্রত্যেকের ওখানে আলাদা আলাদা বিরাট বড় উঠানে বিভিন্ন মানুষের বিভিন্নটা দড়ি টাঙানো ছিল। তো ওদের পার্টিকুলার যে 6 জনের যে 6টা দড়ি ছিল, একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে ওগুলো বাইরের উঠোন থেকে কি করে ভেতরে এসছে গড নোজ, ওগুলো ঠিক গুনে গুনে ওদের 6টা দড়ি খোলা, সেগুলোকে কুচি 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 করে ওই নাইলনের দড়িগুলো যেগুলো হয় না, যে ওগুলো তুমি ওই তোমার যদি তুমি কাঁচি দিয়ে কাটো তাহলে যেরকম হবে, তো ওই রকম ওই দড়িগুলোকে কুচি 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 করে কাটা, এবং সেগুলো ওই 6 জনের দড়িগুলো পুরো ফ্লোরটাতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে রয়েছে। এটা ওদের জন্য একটা বিভৎস এক্সপিরিয়েন্স ছিল, ওরা বিভৎস ভয় পেয়েছিল। মানে তারপরে ওরা ডিসাইড করে যে যতদিন পর্যন্ত না পুজো হয়ে যাচ্ছে আমরা ততদিন এইখানে থাকবো না, মানে ইটস ইম্পসিবল, এটা সম্ভবই না ওখানে থাকা। তো ওরা কি করলো, ওখান থেকে ওরা পরে পাশের রুমে শিফট করে যায়, ওই রুমটাকে ওরা প্রথমে খালি করে দেয় যে যোগ্যটা হলে তারপরে থাকবো, কারণ বলছে থাকা যাচ্ছিল না দিদি ওই রুমটার মধ্যে, আমরা পড়তে বসছি তো, ধরো এক্সাম টাইম আমাদের পড়তে হবে রাত্রেবেলা, আমরা দেখছি কি সিলিং এর ওপর একটা লম্বা ছায়া, কিন্তু সেই ছায়াটা কোথা থেকে আমরা বুঝতে পারছি না, আমরা বিভিন্ন রকম জিনিসগুলোকে এরকম নড়িয়ে চড়িয়ে দেখছি যে ছায়াটা নড়ে কিনা, বাট আলটিমেটলি সেটা হচ্ছে না। তোমাকে কি গল্প ভয়েসে পাঠাবো না টেক্সটে লিখে, যেটা তোমাদের কনভিনিয়েন্ট হয়, যদি বলো ফোনে কথা বলবে তাহলে ফোনে কথা বলে নিতে পারি, আমাদের দুজনেরই কনভিনিয়েন্ট একটা টাইম ভয়েস। যদি বলো যে না আমার ভয়েস বা টেক্সট করে দিলে সুবিধা হয় তাহলে আমাকে ভয়েস বা টেক্সট করে দিতে পারো, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমি ফিডব্যাক দিচ্ছি যে ভালো লাগছে বা খারাপ হয়েছে বা আমি আজকে এই গল্পটা বলবো, ততক্ষণ পর্যন্ত টেক্সট করলে আমাকে নক করে যেতে হবে, কন্টিনিউ নক করে যেতে হবে যে দিদি শোনো দিদি শোনো দিদি শোনো, কেননা না হলে আমার মাথা থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? সো আমাকে নক করতে থাকো, কোনো অসুবিধা নেই, আমি একটু বিরক্ত হব না, বারবার বললেও বিরক্ত হব না, কিন্তু আমাকে নক করে করে বলে 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 বলবে এই এই বলো আমার গল্পটা বলো, নাহলে কিন্তু মিস হয়ে যাবে, কেননা আমার এই ব্যামোটা আছে। আচ্ছা, খুব সুন্দর লাগছে আন্টি, লিখছে মানিষা সরকার, থ্যাংক ইউ। বেশ, আমি এবার স্টোরিতে যাচ্ছি। তো এবার ওই দাদু যেদিনকে ওনার গল্প, সরি যেদিনকে ওনার ওই যজ্ঞটা উনি বললেন একটা এক্সপেক্টেড ডেট, তো সেই দিনকে উনি আসেন সমস্ত যজ্ঞের জিনিসপত্র নিয়ে। সেদিনকে না ওই রুমটার মধ্যে একটা অন্যই বাতাবরণ, মানে এমনিতেই গুমোট ছিল, আরো মনে হচ্ছে যেন ওখানে নিঃশ্বাসই নেওয়া যাচ্ছে না। ওখানে যে যজ্ঞ করতে বসেছেন উনি ওই 6টা মানুষকে নিয়ে, মানে বিশেষ করে ওখানকার যে সুপারিনটেন্ডেন্ট ছিল ও ছিল, আর উনি না ওই 6 জনকে নিয়ে আগে বসেছিলেন, আগে ওদের প্রত্যেকের গায়ে বন্ধন দিয়ে দিলেন, তারপরে সবাইকে বের করে দিয়ে উনি বললেন আমি একা থাকবো ভেতরে। উনি নিঃশ্বাস নিতে পারছেন না, বোঝা যাচ্ছিল যখন উনি যজ্ঞ করছেন এত গুমট লাগছিল রুমটা, এত বেশি সাফোকেটিং হয়ে উঠেছিল যে মানে ব্রেথ করা ওনার জন্য খুব ট্রাবলসাম হয়ে যাচ্ছিল। তো যাই হোক, তারপর উনি কিছুতেই হার মানেননি, যেহেতু ওনার নাতনি ওখানে থাকেন, নিশা ওখানে আছে, নিশাকে প্রোটেক্ট করাটা ওনার ছিল প্রাইমারি কনসার্ন। তো তারপর উনি পুরো যজ্ঞের প্রসিডিওরটা কমপ্লিট করে যখন বেরিয়েছেন না, উনি বাইরে বেরিয়ে রীতিমতো ওনার মানে সেই জিভ বের করে যেরকম মানুষ পরিশ্রান্ত হয়ে হাঁপায় ওইভাবে উনি হাঁপাচ্ছেন। একটা মানুষ এমনি নর্মাল পুরোহিত যজ্ঞ করার পর ওই রকম পরিশ্রান্ত কাউকে হতে দেখা যায় না, এতটাই ওনার ওই কষ্ট হয়েছে যজ্ঞটা করার সময়। তো উনি বেরিয়ে এসে কোনো মতে বসেন, ওনাকে জল টল দিয়ে একটুখানি শুশ্রূষা করা হয়। এরপর যখন ওরা ঘরের ভেতর ঢুকলো, বলছে পুরো ঘরের না মানে বাতাবরণটাই পাল্টে গেছে, দেখছি পুরো ফ্রি লাগছে, ওখানে কত কিয়স, কত আওয়াজ আসছে, ট্রেন যাচ্ছে তো ট্রেনের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, মানে সব রকম আওয়াজ আসছে, বাইরে থেকে চিৎকার
চিৎকার চেঁচামেচি, এতদিন আমরা এই ডিফারেন্সটা বুঝতে পারিনি যে এত দিন ধরে আমরা কিন্তু এই রুমের ভেতর কোনো আওয়াজই পেতাম না। আমরা ভাবতাম হয়তো কোনো মানে হয়তো এটা স্ট্রাকচারালি এমনভাবে তৈরি হয়ে গেছে যে বাইরের আওয়াজ আসছে না বা কিছু, কিন্তু এটা একটা খুব অদ্ভুত ঘটনা। আমরা পুরো ডিফারেন্সটা দেখলাম যে বাইরের বেশ ট্রেন যাচ্ছে, যথেষ্ট জোরে সজোরে আওয়াজ আসছে, বাইরে থেকে যে যত রকম কলর বলর করছে সমস্ত কিছু শোনা যাচ্ছে, এতদিন যেটা ওই রুমটার মধ্যে ছিল না। তো দাদু বললেন তোমরা সবাই নিশ্চিন্তে থাকো, ওই জিনিসটা আপাতত জন্য আমি জিনিসটাকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি বা ওই জিনিসটা আর আসবে না। তবে তোমরা যতদিন এখানে থাকবে সবাই যে যার নিজের নিজের প্রোটেকশন নেবে। এবং পরবর্তীতে ওই অথরিটির সাথে দাদুর কথা হয়েছিল যে তোমরা পারতপক্ষে এই রুমটাকে না মানে স্টাডি রুমের মতন করে তোমরা করে নাও ফর্ম, ওখানে থাকার দরকার নেই। মানে এত দিনের অভ্যাস তো জিনিসটাকে, যদি আমি ইনিশিয়ালি জিনিসটা আমরা অফ করে দিলাম কিন্তু আবারও সেটা ফিরে আসতে পারে, তো বেটার হয় যে ওটাকে যদি একটা স্টাডি রুমের মতন করে দেওয়া হয়, ওখানে হয়তো রাত্রে কেউ থাকলো না, তাহলে ওটা অনেক ভালো হবে, কারণ রিস্ক নেওয়ার দরকার নেই, বাচ্চা বাচ্চা মেয়ে। তো পরবর্তীতে মনে হয় ওই রুমটাকে এখন ওরা স্টাডি রুম বা লাইব্রেরি মতন, রেফারেন্স বুক টুক থাকে তো ওই জায়গাটাতে ওরা ওই পারপাসলি ব্যবহার করে, বাকি রুমগুলোতে ওরা থাকার জন্য ব্যবহার করে। তো এটা একটা মারাত্মক এক্সপিরিয়েন্স ছিল যেটা ঐশীর দিদি নিজে ফিল করেছিল এবং তারপর সেটা ঐশীর থ্রুতে আমাকে শেয়ার করেছে। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। একটা দুর্ধর্ষ ভয়ের গল্প, আমার দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর একটা কথা বলে দিই একটু মেনশন করে, যে অনেকেই আগের দিন আমাকে টেক্সট করছিলে বা অনেকে মেনশন করছিলে যে দিদি একটা স্টোরি এসছে, বাকি স্টোরি কোথায়? আমরা যেহেতু খুব লেন্দি এপিসোডস হয়ে যাচ্ছে, একটু শর্ট এপিসোড করলে কি হয় মানে ভিউয়ার্সদের শুনতে অনেক সুবিধা হয় বা পার্টিকুলার স্টোরিগুলো খুঁজে বার করতে পরবর্তীতে আমার সুবিধা হয়। তো সেই কারণে এসবিজিতে মানডে থেকে স্টার্ট করে আমি যে কটা গল্প বলবো, 1 by 1 একটা একটা করে এপিসোড সিঙ্গেল মানে একটা একটা গল্প কিন্তু ইন্ডিভিজুয়ালি আপলোড হবে। তো কোনো টেনশন নেই, যারা মানডে সকালবেলা এই এপিসোডটা শুনবে তাদের মনে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে যে বাকিটা কোথায়। তো বাকিটা ধীরে ধীরে পুরো উইকে চলে আসবে, নাথিং টু ওয়ারি। তো একটা একটা স্টোরি এনজয় করতে থাকো, শুনতে থাকো, তাড়িয়ে তাড়িয়ে এনজয় করতে থাকো, কারণ একটা না সবার শোনা হয় না। কতদূর শুনেছিলাম দিদি আবার সেখানে মার্ক করতে হয়, ওইটা বাদ দিয়ে আবার পরের জায়গায় স্কিপ করতে হয়, তো কোনো ঝামেলা থাকবে না। আমরাই কেটে ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল স্টোরি আপলোড করব, ঠিক আছে এসবিজিতে। তো সেই জন্য আমি এটা মেনশন করে দিলাম যাতে ভিউয়ার্সের না বুঝতে অসুবিধা হয়। আর আমার এসবি শ্রেয়া সেনগুপ্তাচার্য ব্লগস চ্যানেলটা আছে, ওটা নিয়ে কোনো মাথা ব্যথার দরকার নেই, ওটা যেমন চলছে, যেরকম আমি থার্সডে আর সানডেতে একটা একটা এপিসোড কন্ডাক্ট করি, তো ওটাই করবো, রাইট? ও শ্রেয়াদি সত্যি খুব মিষ্টি লাগছে আর থ্যাঙ্কস, প্রচুর অর্ডার পাচ্ছি কুকিজ বিস্কিটস অ্যান্ড চকলেটের, অনলি ফর ইউ, লিখছে তানিয়া সেনগুপ্ত সান্যাল। আমি তো বলেইছি। আর একজনও ভীষণ খুশি, অদিতি, সেদিন আমায় কমেন্ট করলো আজকে আমার লিপস্টিক ফার্স্ট বাংলাদেশ পাড়ি দিয়েছে শ্রেয়াদি, থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই গ্রো করছি, কনগ্রাচুলেশন টু মানে ফুল এসবিজি টিম। আমি খুব খুশি হই যখন প্রত্যেকটা সেলার এত অ্যাপ্রিসিয়েট করে, কারণ তার মানে কি তারা গ্রো করছে, তাদের বিজনেসটা ভালো হচ্ছে। দ্যাটস এনাফ ফর মি, থ্যাংক ইউ সো মাচ। বংশালিনী লিখছে দারুণ লাগলো, যারা থাকে তারাই বুঝবে, আমাদের তো শুনতেই ভয় লাগে, ঠিকই তো। বেশ, গল্প শুরু হয়নি তো, অনেকক্ষণ গল্প শুরু হয়ে গেছে। রিয়া অরিজিৎ নস্কর, আচ্ছা অনেকক্ষণ হয়ে গেছে। একটা দারুণ সুন্দর হস্টেলের স্টোরি বলে দিয়েছি যেটা তোমরা মিস করে গেছো। এবার একটা পোড়ো বাড়ির গল্প বলবো এবং সেটাও ভয়ানক একটা পোড়ো বাড়ির গল্প, শোনো। আচ্ছা চলো, ওই গল্পটা কোথায় লিখলাম, এই হচ্ছে আমার প্রবলেম। এত গল্প এই জীবনে তো মরে আমিই ভূত হয়ে যাব, কোনোদিন আর আমার অর্ধেক গল্প বলা হয়ে উঠবে না। কত গল্প না বলা থেকে গেল না। আমার প্রিভিয়াস ডায়েরিগুলো খুললেও আমি দেখি কত গল্প মিস করে গেছি, কি করব, মানে যেটা যেটা হাতের কাছে পাচ্ছি বলে ফেলছি ফটাফট। যেগুলো মিস হয়ে যাচ্ছে, অনেক স্টোরি এরকম রয়ে গেছে, মানে যেগুলো বিগত 3-4 বছর আগে পাঠান, মানে 3-4 না, মানে আমি তো 2 বছর হয়েছে এসেছি কাজ করছি, তো হয়তো 2 years ব্যাক হয়তো পাঠিয়েছে, সেটা এখনো বলা হয়নি। এরকম প্রচুর স্টোরি আছে আমার কাছে, সেগুলো যে কবে বলে উঠতে পারবো আমি নিজেই জানি না।